রবিবার সকালে মাংসের দোকানে ভিড় তো থাকবেই। দোকানের সামনে অর্ধচন্দ্রাকারে লোক দাঁড়িয়ে আছে। দূর থেকে চেঁচিয়ে বললাম, আজিজুল, 500 মাংস দে তাড়াতাড়ি, সামনের ঠ্যাং থেকে দিবি। আমার দিকে না তাকিয়েই উত্তর দিল আজিজুল, কাকু, ঝন্টুর দোকান থেকে 1 কাপ চা আর একটা সিগারেট খেতে থাকুন, আমি রেডি করে দিচ্ছি। অগত্যা চা খেতে খেতেই দেখছিলাম মেশিনের মতো হাত চলছে ওর। একটা অঙ্গ কেটে কেটে নামিয়ে শিল্পীর মতো দক্ষ হাতে সমান সাইজে টুকরো বানিয়ে বানিয়ে পাল্লায় চাপাচ্ছিল। দুটো কর্মচারীও এক মুহূর্ত বসার সময় পাচ্ছে না। সিগারেটে শেষ টান দেওয়ার আগেই শাল পাতায় মুড়ে কালো পলি ব্যাগে ঝুলিয়ে মাংস রেডি। দাম মিটিয়ে তাড়াতাড়ি নিয়ে বাড়ির দিকে চললাম। চটপট ধোয়াধুয়ি করে কড়াইতে তেল মশলা দিয়ে মাংস চাপিয়ে দিলাম। অন্য একটা বার্নারে ভাতও চাপিয়ে দিলাম। রান্না বান্না তাড়াতাড়ি সেরে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিতে হবে। 12টার মধ্যেই চলে আসবে বলেছে পরমা। ফেসবুকে পাক্কা 6 মাস প্রেম করার পর আজ একেবারে সামনাসামনি দেখা হবে। এক অদ্ভুত উত্তেজনায় সমস্ত শরীর যেন রোমাঞ্চিত। মনটা মাঝে মাঝেই উড়ু উড়ু হয়ে কল্পনার আকাশে ডানা মেলছে। ছবিতে দেখা সেই টানা টানা চোখ, টিকালো নাক, কোঁকড়ানো একঢাল চুল আর মেটালিক নেল আর্ট করা নখ সব আজ 2 চোখ ভরে দেখব। এতদিনে শুধু মেসেঞ্জারে কথা চালাচালি হয়েছে। গলার স্বরটা কেমন তাও তো শুনিনি। তবে ওই রকম ডাকসাইটে সুন্দরীর কণ্ঠস্বরও নিশ্চয়ই রাখালিয়া বাঁশির সুরের মতোই মোহময়ী হবে, ভাবাই যাচ্ছে না। রাতের পর রাত জেগে দেখতে থাকা সেই গন্ধর্ব সুন্দরী আজ দিনের আলোয় এই স্বপন কেরানির ঘরে আসবে। বাথরুমে স্নান করতে করতে ভাবছি, ভাগ্যিস শ্বশুরমশাই অসুস্থ হয়ে পড়েছে, তাই তো বাবাকে দেখতে তড়িঘড়ি ছুটল মানসী। আর দেখো কেমন সমাপতন। ঠিক এমন দিনে দেখা করতে রাজি হলো পরমা। একেবারে যেন মণিকাঞ্চন যুগ। খোদ ঈশ্বর যেন নিজের হাতে এই দিনটাকে স্বপনের জন্য এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। হিন্দিতে একটা কথা বলে না, ওপরওয়ালা জব দেতে হয় তো ছপ্পর ফাড়কে দিতে হয়। টুং করে একটা মেসেজ ঢুকলো, কি গো, রেডি তো? আমি কিন্তু 12টার মধ্যেই চলে আসব। বাড়িতে অন্য কেউ নেই তো? আমি লিখে দিলাম, কোনো চিন্তা নেই, তোমার জন্যই অপেক্ষা করছি, চলে এসো। চিনতে পারবে তো? আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। স্নান সেরে একটা নতুন পায়জামা সিল্কের পাঞ্জাবিটা পরে নিলাম। নীল সবুজে চকরা বকরা এই বাটিক প্রিন্ট আমার খুব পছন্দ। গত মাসে 1 বৈশাখে মানসী খাদির দোকান থেকে কিনে দিয়েছে। ওর পারফিউমটা বের করে ভালো করে সারা পাঞ্জাবিতে স্প্রে করে দিলাম। ঘাড়ে বগলেও একটু লাগিয়ে নিলাম। 11:30 বেজে গেছে। ক্রমশ টেনশন বাড়ছে। সকালে সেই খুশির উত্তেজনাটা এখন ধীরে ধীরে বুকের গভীরে একটা আতঙ্কের দলা চেপে বসে আছে। মাঝে মাঝে সেখান থেকে সারা শরীরে অ্যাড্রিনালিনের স্রোত ছড়িয়ে পড়ছে, যাকে বলে তরল আতঙ্ক। টেনশন কাটিয়ে একটু সহজ হওয়ার জন্য একটা সিগারেট ধরালাম। বাপ রে, পরকিয়া করার এত ঝকমারি! আবার মেসেজ, তোমাদের গলিতে ঢুকে গেছি। কি সরু গলি রে বাবা, এত এঁদো গলিতে থাকো কি করে? ওর অসন্তোষ কমাতে মেসেজ করলাম, একটু কষ্ট করে এসো শোনা। ভেবো না, তোমাকে নিয়ে আমি সুন্দর একটা ফ্ল্যাট কিনে চলে যাব। সেখানেই হবে আমাদের সোনার সংসার। এসব জায়গায় সত্যিই থাকা যায় না। কি করব বলো, ঠাকুরদা বানিয়ে রেখে গেছে। বলতে বলতে একটু টয়লেটে গেলাম। এই আমার ছোটবেলার বদ অভ্যাস। টেনশন বাড়লেই ঘন ঘন টয়লেট পাবে। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে বেরোতেই আবার মেসেজ, দরজা খোলো, আমি দাঁড়িয়ে আছি। আবার ধক করে উঠল বুকটা। গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। কাঁপা কাঁপা হাতে দরজা খুলতেই মে মাসে ঠাটা গরমেও যেন এক ঝলক ঠান্ডা হাওয়া ঘরে ঢুকে এলো। ব্লু ডেনিম আর ব্ল্যাক টি শার্ট পরে সামনে দাঁড়িয়ে আছে পরমা। একটা সাদা ওড়না দিয়ে মুখটা ঢাকা, শুধু সানগ্লাসের কালো কাঁচটুকু দেখা যাচ্ছে। কি দুরন্ত স্মার্ট লাগছে পরমাকে। ফেসবুকেও মাঝে মাঝে এই ড্রেসে দেখেছি, তাই চিনতে অসুবিধা হলো না। এই গরমে মুখটা ঢেকে ভালোই করেছে, নইলে কাঁচা সোনার মতো রং পুরো ঝামা হয়ে যেত। বেশ আবেগের স্বরে বললাম, শেষ পর্যন্ত আমার ডাকে ধরা দিলে পরমা। বলেই ওর হাতটা ধরে ভেতরে ঢুকিয়ে নিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। ভেতরে ঢুকে পরমা বলল, স্বপন, তোমাদের ওয়াশরুমটা কোন দিকে, তাড়াতাড়ি বলো তো। আমি ওকে বাথরুমটা দেখিয়ে দিয়ে বললাম, বেবি,
টয়লেট থেকে বেরিয়ে তুমি ওই ডান দিকের ঘরটায় বসো, ওটাই আমাদের বেডরুম। আমি ততক্ষণে তোমার জন্য একটু শরবত বানিয়ে আনি। খুব গরম পড়েছে আজ। আসতে তোমার নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে। পরমা ঢুকে যেতেই আমি কিচেনের দিকে পা বাড়ালাম। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ শুনে চমকে উঠলাম। এখন আবার কে এলো রে বাবা? দরজা না খুলে চুপ করে দাঁড়িয়ে রইলাম। আবার ঠক ঠক, আবার আবার। এবার আমি সত্যিই ভয় পেয়ে গেলাম। কোনো রকমে নিজেকে সামলে আস্তে করে দরজা খুলতেই আমার আত্মারাম খাঁচা ছাড়া হবার উপক্রম। সামনে দুজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। তাদের একজন আবার মহিলা পুলিশ। কোমরে রিভলভার, হাতে তৈলাক্ত লাঠি, মাথায় টুপি, চোখে সানগ্লাস, মুখে মাস্ক। গরম হাওয়া থেকে বাঁচতে বোধহয় মাস্ক পরেছে। পুলিশ দেখে আমার তো মাথাটা বোঁবো করে ঘুরতে লাগলো। হাত পা কাঁপা শুরু হলো। বুকের ভেতরে যেন হাতুড়ি পিটছে। মনে মনে ঠাকুরকে বললাম, হে ভগবান, সারা জীবন সৎ থেকে এই একবার মাত্র ছোটোখাটো একটা করলাম, তাতেই তুমি এত বড় শাস্তি দিচ্ছ? কত লোক যে কত কিছু করে বেড়াচ্ছে, তাদের দিকে তো তোমার নজর পড়ে না। কোনো রকমে নিজেকে সামলে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার স্যার, কাকে চাইছেন? আপনি স্বপন হাওলাদার? অফিসার জিজ্ঞেস করলেন। হ্যাঁ স্যার, কিন্তু কি ব্যাপার? আমরা কাদাপাড়া থানা থেকে আসছি। আমাদের কাছে খবর আছে আপনার বাড়িতে বাইরের মেয়েদের যাতায়াত আছে। মধুচক্র চলে এখানে। কি বলছেন স্যার? আমি ভদ্রলোকের ছেলে, ছাপোষা মানুষ। এসব কথা ভাবতেও পারি না। বাপ ঠাকুরদার এই পবিত্র ভিটেই মধুচক্র? আপনারা শুধু শুধু অপমান করছেন আমাকে। তাই নাকি? তাহলে একবার তল্লাশি চালিয়ে দেখা যাক। আমাদের কাছে পাকা খবর আছে। রমলা, চলো ভেতরটা ভালো করে সার্চ করে নিই, তারপর দেখছি কে কেমন ভদ্রলোক। আমি একবার শেষ চেষ্টা করে বললাম, স্যার, সার্চ ওয়ারেন্ট ছাড়া আপনারা কিন্তু সার্চ করতে পারেন না। এটা কিন্তু অন্যায় স্যার। জানি তো, এই নিন ওয়ারেন্ট বলে একটা ভাঁজ করা কাগজ আমার হাতে ধরিয়ে দিয়ে অনুমতি তোয়াক্কা না করেই ওরা ভেতরে ঢুকে গেল। আমি কাগজটা খুলে দেখলাম খুব ছোট ছোট হরফে কী সব লেখা। একটা অক্ষরও পড়া যাচ্ছে না। চশমাটাও হাতের কাছে নেই। কোথায় যে রেখেছি সেটাও তো মনে পড়ছে না। আসল কেলেঙ্কারিটা হলো এবার। ওরা ভেতরে ঢুকে এদিক ওদিক তাকাচ্ছে, আর তক্ষুনি টয়লেট থেকে পরমা বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে মেয়ে পুলিশটি ওর হাত চেপে ধরলো। পরমা ছাড়ানোর চেষ্টা করতেই ওর কপালে রিভলভার তাক করে ধরলো। কটমট করে আমার দিকে তাকিয়ে বলল, এবার কি বলবেন ভদ্রলোক দাদা? আমি কাঁপা গলায় বললাম, ম্যাম, ও আমার মাসতুতো বোন হয়। এখানে কলেজে পড়ে, মাঝে মাঝে আসে। কড়া চোখে তাকিয়ে উনি বললেন, ঠিক আছে, যা বলা থানায় গিয়ে বলবেন। পরমাকে বললেন, আপনি ওই সোফায় গিয়ে চুপচাপ বসুন, কোথাও যাবেন না। অন্য অফিসারটি সবকটা ঘর ঘুরে এসে বলল, রমলা, তুমি ওনাদের দুজনকে নিয়ে ভ্যানে তোলো, আর 2-3 জন কনস্টেবলকে পাঠিয়ে দাও। বাড়িটা সিজ করতে হবে। আমার তো মাথায় আকাশ ভেঙে পড়ল। এবার আমি কি করব? সামান্য একটা পরকীয়া করতে গিয়ে কোন ঝঞ্ঝাটে পড়লাম। এরা তো কোনো কথাও শুনছে না। বাবার ছবিটার দিকে তাকিয়ে মন থেকে বললাম, বাবা, তোমার সম্মান আমি রাখতে পারলাম না, আমাকে ক্ষমা করো, আর এবারের মতো উদ্ধার করে দাও। আর আমি কখনো কাঁদো কাঁদো স্বরে অফিসারের হাতটা ধরে বললাম, এটা প্লিজ করবেন না স্যার। বাড়ি সিজ হয়ে গেলে বউ বাচ্চা নিয়ে কোথায় যাব? লোক সমাজে তো মুখ দেখাতে পারবো না। এবারের মতো আমাকে ছেড়ে দিন স্যার। এগুলো আপনার আগেই ভাবা উচিত ছিল স্বপনবাবু। হাতে নাতে ধরা পড়ার পর এখন আর এসব ভেবে কি হবে? চলুন, আপনাদের দুজনকেই এখন থানায় যেতে হবে। ওখানে গিয়ে স্টেটমেন্ট দেবেন। নিয়ম মতো আজ হাজতে থাকবেন, কাল কোর্টে তোলা হবে। যা বলার ওখানেই বলবেন। আমি হাউমাউ করে কেঁদে উঠে ওনার হাত দুটো জোর করে চেপে ধরে বললাম, স্যার, কিছু একটা ব্যবস্থা করুন। আমাকে মাফ করবেন স্যার। কিছু টাকা পয়সা নিয়ে, মানে প্লিজ স্যার, আমাকে বাঁচান। মানে আপনি আমাদের ঘুষ দিতে চাইছেন? জানেন এটা কত বড় গর্হিত অন্যায়? শুধু এই কারণেই আপনার আরও 1 বছর জেল বাড়তে পারে। স্যার, আপনি না বাঁচালে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। আমার স্ত্রীর সামনে মুখ দেখাবো কি করে?
আমাদের একটা 10 বছরের ছেলে আছে স্যার, সুজন। ওর ভবিষ্যৎটা একদম বরবাদ হয়ে যাবে। কই, তাদের তো দেখতে পেলাম না। ওরা স্যার আমার শ্বশুরমশাই অসুস্থ, তাই দেখতে গেছে হাওড়া। আর আপনি সেই সুযোগে। কান্নাকাটি দেখে মেয়ে পুলিশটার বোধহয় একটু মন নরম হলো। দুজনে মিলে ফিসফিস করে একটু আলোচনা করে অফিসার বললেন, ঠিক আছে, রমলা যখন বলছে তখন কিছু একটা তো করতেই হবে। আপনি নগদ 1 লাখ টাকা নিয়ে আসুন, দেখছি কি করা যায়। আমার বুকে যেন একটু জল এলো। আত্মহত্যাটা বোধহয় আর করতে হবে না, কিন্তু 1 লাখ টাকা, তাও নগদে, কোথায় পাবো? আমি আবার কান্নাকাটি করে বললাম, বিশ্বাস করুন স্যার, অত টাকা ঘরে নেই। মধ্যবিত্ত মানুষের ঘরে অত টাকা নগদ থাকে না স্যার। তাহলে আমাদেরও কিছু করার নেই স্বপনবাবু। রমলা, ওদের নিয়ে যাও, আর যা যা বললাম তাই করো, জলদি জলদি। আমি অফিসারের সামনে গিয়ে মাথা নিচু করে বললাম, স্যার, ঘরে 20-25 হাজার টাকা নগদ হবে, বাকিটা যদি চেকে দিই। হবে না স্যার, প্লিজ রাজি হয়ে যান। আমাকে একটা সুযোগ দিন স্যার। আর আমি কোনো দিন। একটু চুপ করে থেকে অফিসার বললেন, ঠিক আছে, তাই আনুন, তবে সেলফ চেক দেবেন, কারো নাম লিখবেন না। চেকের পেছনেও একটা সই করে দেবেন। খুশির আবেগে আমি অফিসারকে একটা প্রণাম করে ফেললাম। ঘরে গিয়ে আলমারি থেকে 25 হাজার টাকা আর একটা চেক নিয়ে এলাম। ওদের সামনে চেকটা সই করে টাকা সহ অফিসারের হাতে তুলে দিলাম। এগুলো নিয়ে হাত ব্যাগে ভরে উনি বললেন, ঠিক আছে স্বপনবাবু, আপনি এবার ওই সোফাটায় বসে বিশ্রাম নিন, একটু জল খান, অনেক টেনশন গেছে আপনার। কথা শেষ করে দুজনেই মাস্ক, চশমা, টুপি খুলে ফেলল। আমার দুপাশে দুজন দাঁড়িয়ে ফিকফিক করে হাসতে লাগলো। বিস্ময়ে আমার চোখ বিস্ফারিত হয়ে গেল। বড় শ্যালক অবিনাশ আর শ্যালিকা অতসী। এবার কি হবে? ওরা তো পরমাকে দেখেছে, এক্ষুনি খবর দিয়ে দেবে মানসীকে। বাঁচার আর কোনো রাস্তা নেই। একটা ছোট্ট ভুলে এতদিনের সুখের সংসারটা একেবারে ধ্বংস করে ফেললাম। কাঁচুমাচু হয়ে ওদের অনুরোধ করলাম, প্লিজ তোমাদের দিদিকে বলো না, জানো তো ও কেমন বদমেজাজি। ভুল করে খুব একটা অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করতে পারবে না? হাসতে হাসতে অতসী বলল, দিদি তো আপনাকে ক্ষমা করেই দিয়েছে। ওই যে আপনার পরমা কেমন হাসছে দেখুন। তাকিয়ে দেখি পরমার জায়গায় মানসী দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। সানগ্লাস, ওড়না, পরচুলা সব পাশে খুলে রেখেছে। জিন্স আর টি শার্টে বেশ মানিয়েছে ওকে। লজ্জায় আমি মাথা নিচু করে খানিকক্ষণ বসে রইলাম। বাবা ছবিটার দিকে আবার চোখ পড়তেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মানুষটা সারা জীবন সততার শিক্ষা দিয়ে গিয়েছিলেন, আর আমি সেসব শিক্ষা ভুলে সামান্য মোহের টানে নিজের সংসারটাই ভাঙতে বসেছিলাম। 1 গ্লাস জল এনে আমার হাতে দিয়ে মানুষে বলল, ডুবে ডুবে খুব জল খাচ্ছিলে হাওলাদার মশাই, এবার এই জলটা খাও, আর লজ্জা পেতে হবে না। আমরা প্রথম থেকেই সব জানি। শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। কি করে জানো? আমি অস্পষ্ট জিজ্ঞেস করলাম। মানসী মুচকি হেসে বলল, 12 বছর তোমার সঙ্গে সংসার করছি, তোমার মনের খবর বুঝবো না? শেষ 5-6 মাস ধরে দেখছি ফোনটা বালিশের নিচে লুকিয়ে ঘুমোচ্ছ। আমি ঘরে ঢুকলে স্ক্রিন বন্ধ করে দিচ্ছ। রাতে বাথরুমে যাওয়ার নাম করে আধ ঘন্টা ওখানে বসে থাকছ। তোমার এই সব লক্ষণ আমার চোখ এড়ায়নি। অবিনাশ হেসে বলল, আরে দাদা, তুমি তো গোয়েন্দা গল্প বেশি পড়ো, কিন্তু মনে রেখো গোয়েন্দাদের পেছনেও গোয়েন্দা থাকে। অতসী যোগ করল, ফেসবুকে পরমাসের নামে যে আইডি থেকে তোমার সঙ্গে প্রেম হচ্ছিল সেটা খুলেছিলাম আমি, আর চালাচ্ছিল দিদি নিজে। ছবিগুলো আসল ছিল না, সব এআই দিয়ে বানানো। আর তুমি এমন হাদা গঙ্গারাম যে সেটাও বুঝতে পারোনি। চুলের, নখের, দাঁতের প্রশংসা করে যাচ্ছিলে। আমাকে চুপ করে থাকতে দেখে অতসী আবার বলল, রাত জেগে জেগে পরমা সেনকে যত মেসেজ করেছ তার সব উত্তর তোমার পাশে শুয়ে শুয়ে দিদিই দিয়েছে। মোবাইল থেকে চোখ সরিয়ে একটু পরস্পরের দিকে তাকালে আর পরমা সেন পা রাখার জায়গা পেত না। আমি হতভম্ব হয়ে মানুষের দিকে তাকিয়ে থেকে বললাম, তুমি এসব করতে পারলে মানুষে? হ্যাঁ, করেছি, কারণ আমি জানতে চেয়েছিলাম আমার স্বামীটা সত্যি সত্যি হারিয়ে যাচ্ছে নাকি আমি অকারণে সন্দেহ করছি। আমি মাথা নিচু করে বসে রইলাম। মানসী একটু চুপ করে থেকে বলল, জানো স্বপন,
তোমার পরকীয়া করতে চাওয়াটা আমাকে যতটা না কষ্ট দিয়েছে তার চেয়েও বেশি কষ্ট দিয়েছে অন্য একটা জিনিস। কি? তুমি আমাকে একবারও বলনি যে তুমি একাকিত্বে ভুগছ। যদি বলতে তাহলে। রুমাল দিয়ে চোখ মুছে মানসী। ঘরটা হঠাৎই নিস্তব্ধ হয়ে গেল। মানসী ধীরে ধীরে বলতে লাগলো, সংসার করতে করতে কখন যে আমরা দুজনে সুজনের বাবা মা হয়ে গেছি বুঝতেই পারিনি। তুমি বাইরেটা সামলাচ্ছ আর আমি বাড়ি। বাজার, রান্না, স্কুল, টিউশন এসবের ভিড়ে স্বামী স্ত্রী দুজন মানুষ কখন যেন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। এতদিন ধরে দেখা আমাদের স্বপ্নগুলো কোথায় যেন হারিয়ে গেছে। ভুল শুধু তোমার একার নয়, আমারও আছে। আজকের এই পরমাকাণ্ডের জন্য আমরা দুজনেই সমানভাবে দায়ী। আমার চোখে জল চলে এলো। মানসীর মনটা এত বড়, আমার এত বড় অন্যায়টাকে ও স্রেফ ক্ষমা করে দিল। মনে মনে ভাবলাম, আজ মানসী যদি এই কাজটা করতো আমি পারতাম এত সহজে ওকে ক্ষমা করে দিতে? মাথা নিচু করে বললাম, আমাকে ক্ষমা করে দাও মানসী। ক্ষমা তো অনেক আগেই করে দিয়েছি চাঁদু, না হলে আজ পুলিশ সাজিয়ে নাটক করার বদলে ডিভোর্সের কাগজ পাঠাতাম। সবাই হো হো করে হেসে উঠল। অতসী বলল, তা দিদি 1,00,000 টাকার কি হবে? অবিনাশ সঙ্গে সঙ্গে 25,000 টাকার বান্ডিলটা আমার হাতে দিয়ে বলল, এই নিন, আর চেকটা ছিঁড়ে ফেলুন। তবে আজকের নাটকের খরচ হিসেবে 1 প্লেট করে খাসির মাংস কিন্তু আমাদের চাই। মানসী বলল, 1 প্লেট নয়, সবাই একসঙ্গে বসে খাবো। আজ এত কষ্ট করে রান্না করেছে তোমাদের জামাইবাবু। লজ্জায় আমি মাথা চুলকোতে লাগলাম। ঠিক তখনই সুজনের ভিডিও কল এলো। ওপাশ থেকে ছেলেটা বলল, বাবা, মা বলছিল আজ নাকি বাড়িতে সারপ্রাইজ আছে। আমি মানসীর দিকে তাকালাম। মানসীও আমার দিকে তাকিয়ে হাসলো। আমি ছেলেকে বললাম, হ্যাঁ রে শুনু, আজ একটা খুব বড় সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বলো না বাবা, তাড়াতাড়ি বলো। আমি মানসীর হাতটা আলতো করে ধরে বললাম, তোর বাবা আজ নতুন করে তোর মায়ের প্রেমে পড়েছে। ঘরের মধ্যে হাসির রোল উঠল। আমি মনে মনে ভাবলাম, ফেসবুকের নকল পরমা সেন নয়, এতদিন ধরে আমার ঘরে যে সত্যিকারের মানুষটা ছিল তাকে চিনতেই আমার সবচেয়ে বেশি দেরি হয়ে গেল। এতক্ষণ ধরে সঞ্জীব কুমার দত্তের লেখা অপারেশন পরমা গল্পটি শুনলেন। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।